টিকাটা কি দেখেন, আমরা যদি কাউকে কোনো রোগ জীবন আক্রমণ করে তাহলে আমার বডিতে অ্যান্টিবডি তৈরি হয়। বুঝতে পারছেন? অ্যান্টিবডি তৈরি হয়। তো এটা আবার মেমোরি সেলে আবার থেকে যায়। হ্যাঁ, তো অ্যান্টিবডিগুলো, তো যেই জীবাণুতে আক্রমণ হয় ওই জীবাণুর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। তো টিকা কি করছে? টিকা অ্যান্টিবডি তৈরি করছে, এটা করে আপনার শরীরে ঢুকায় দিছে। বুঝতে পারছেন? কি ঢুকাইছে? অ্যান্টিবডি। তা ধরেই মনে করি যে এটা হচ্ছে আমার একটা অ্যান্টিবডি, এটা আপনার শরীরের ভিতরে ঢুকিয়ে দিলাম বাইরে থেকে। এখন প্রশ্ন হচ্ছে, কার বিরুদ্ধে অ্যান্টিবডি আপনি তৈরি করছেন? কার বিরুদ্ধে করছে? কোভিড-19 এর বিরুদ্ধে। এখন কথা হলো, দিস ইজ এ মিউটেন্ট ভাইরাস। ডু ইউ নো হোয়াট ইজ মিউটেন্ট ভাইরাস? মিউটেন্ট ভাইরাস মানে হচ্ছে সে প্রতিনিয়ত তার চেহারা, তার চরিত্র, তার ক্যারেক্টারিস্টিক্স, তার কেমিক্যাল স্ট্রাকচার, এভরিথিং ইজ চেঞ্জিং অ্যান্ড চেঞ্জিং। ওকে, তার মানে অনেক স্ট্রেন আমরা পেয়ে গেছি, অনেক ধরনের। বুঝতে পারছেন? অনেক ধরনের আমরা পাইছি কোভিডের, বিভিন্ন স্ট্রেন। বুঝা গেল? ঠিক আছে, আপনি কোনটার বিরুদ্ধে অ্যান্টিবডি বানাইছেন? কোনটার বিরুদ্ধে? কোন স্ট্রেনের বিরুদ্ধে? এই তো ঘটনা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনারা বুঝেন নাই। বুঝতে পারছেন? তাহলে আমরা অ্যান্টিবডি বানাচ্ছি একটা স্পেসিফিক স্ট্রেনের বিরুদ্ধে, একটা স্পেসিফিক ভ্যারিয়েন্টের বিরুদ্ধে। এইটা ভেরি স্পেসিফিক, মাইন্ড ইট। বুঝছেন? মানে এটা হচ্ছে স্পেসিফিক, মানে এটা হচ্ছে নির্দিষ্ট, শুধুমাত্র একটা স্ট্রেনের বিরুদ্ধে, একটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করে, অনলি ওয়ান। বাকি যতগুলো ভ্যারিয়েন্ট আছে তার বিরুদ্ধে ওভাবে কাজ করতে পারবে না। তো এখন যেহেতু একটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করে, অ্যান্টিবডিটাকে খুব স্ট্রংলি তৈরি করা হয়েছে। মনে রাখেন, এটা খুব স্ট্রং অ্যান্টিবডি তৈরি করা হয়েছে। বুঝতে পারছেন? করোনার যেটা, আমি শুধু করোনারটার বলছি। তো এখন দেখেন, আপনি যে এটা ঢুকালেন বডিতে, তাহলে আপনার যে পরবর্তীতে আপনি ওই স্ট্রেন দ্বারা আক্রান্ত হবেন কিনা, বা করোনার ওই ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত হবেন কিনা আপনি জানেন? তাহলে আপনি যে ভ্যাকসিন দিয়েছেন, দেখা গেল যে আমাদের দেশে যে ভ্যাকসিনটা দিছে, হয়তো দেখা গেল যে 25% হয়তো আপনার ওই ভ্যারিয়েন্ট আছে বা ওই স্ট্রেনের আছে, মনে করেন 25%। তো বাকি যে 75% তারাও কিন্তু ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদেরকে। তাহলে তাদের অ্যান্টিবডিটা কিন্তু শুধুমাত্র যেটার জন্য কার্যকরী ছিল সেটা হয়তো তাকে আক্রমণ করে নাই, হয়তো অন্য আর একটা ভ্যারিয়েন্ট এসে করছে। তাহলে এটা তাকে প্রোটেকশন দিবে? দিবে না। তো এটা বুঝেন? দিবে না, এটা বুঝেন? এখন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমাদের বডির যে ন্যাচারাল অ্যান্টিবডি আছে বা ন্যাচারাল ইমিউন সিস্টেম আছে, যে আমাদের যে ন্যাচারাল ডিফেন্স আছে, ন্যাচারাল যে আমাদের ইনেট ইমিউন সিস্টেম আছে, এখানে আছে নন স্পেসিফিক অ্যান্টিবডি। মানে এটা নির্দিষ্ট না, আমার কথা বুঝছেন? নন স্পেসিফিক অ্যান্টিবডি আছে, মানে সেটা ব্যাকটেরিয়া, ভাইরাস যে আসুক না কেন, যে ভেরিয়েন্ট আসুক না কেন, সেটাকে প্রোটেক্ট করতে পারে। কিভাবে? আমাদের দেশের 85% লোক দেখেন করোনাতে বলতে গেলে কিছুই হয় না, আর যাদের কথা বললাম ওদের তো কিচ্ছু হয় না। তাহলে তাদের নিশ্চয়ই এই ন্যাচারাল অ্যান্টিবডি স্ট্রং ছিল, তো তারা করোনাকে অ্যাসিমটোমেটিক ওয়েতে তারা এটাকে মানে প্রোটেক্ট করতে পারেনি? পেরেছে। তাহলে আমার ন্যাচারাল অ্যান্টিবডিটা নন স্পেসিফিক, মানে যে কোনো ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী, যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী। বুঝতে পারছেন? এখন প্রবলেমটা আসলে আসল জায়গা বলি, যারা ভ্যাকসিন নিয়েছেন তারা একটা অ্যান্টিবডি ঢুকাইছেন না, স্পেসিফিক অ্যান্টিবডি বাইরে থেকে। প্রবলেম হচ্ছে এরা এই যে বডির যে নন স্পেসিফিকের থেকে অনেক বেশি শক্তিশালী এবং এদেরকে ইনহিবিট করে, এদের কাজ করতে দেয় না, বাধা দেয়। আমার কথা বুঝছেন? এদেরকে কাজ করতে দেয় না। বুঝেন নাই কথা? এটা এদের সে ওভার পাওয়ার করে। বুঝছেন? ওভার পাওয়ার করে। তাহলে ওই অ্যান্টিবডি থাকা অবস্থায় এই নন স্পেসিফিক অ্যান্টিবডির থেকে সে ওভার পাওয়ার করে, সে বেশি শক্তিশালী। এখন প্রবলেম হচ্ছে, যে বেশি শক্তিশালী সে শুধুমাত্র একটা ভেরিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী, বাকি ভেরিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী না, অন্যান্য রোগ জীবাণুর বিরুদ্ধেও কার্যকরী না। তার মানে আমার যে ন্যাচারাল যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটার জন্য এটা একটা হুমকি হয়ে গেল। মানে আমি একটা থেকে বাঁচতে যে আরো 1000 সমস্যা থেকে আমি এবার ইনসিকিউর হয়ে গেলাম। এবং এটা হচ্ছে লাইক সফটওয়্যার, একবার ইনস্টল করলে আর ডিলিট করা যায় না। এটা ভাইরাস তো ভাইরাসই, ভাইরাসের এগেনস্টে যেটা সেটা আর এক ভাইরাস, কারণ ওটা আসলেই ভাইরাস, ভাইরাসের এগেনস্টে অ্যান্টিবডিটা করা হয়েছে। এবং কম্পিউটার ভাইরাসের মতো এটাও বডিতে ঢুকাবেন, ডিলিট করতে পারবেন না। হ্যাঁ,
তো এই হচ্ছে আমাদের ভ্যাকসিনের প্রবলেম। এই কারণেই ভ্যাকসিন নিয়ে অনেক কথাবার্তা চলতেছে। যেমন আমরা যে ভ্যাকসিনটা একবার দিয়েছিলাম সেই ভ্যাকসিন নাকি আর দেওয়া যাচ্ছে না। এখন আর একটা ভ্যাকসিন এনে দিলে তো সেকেন্ড ডোজ যদি সেটা দিয়ে দিতে আর এক বিরাট প্রবলেম হবে। তো দিন শেষে দেখা যাচ্ছে যে আসলে ন্যাচারাল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ছাড়া আপনার বাঁচার কোনো উপায় আর নাই। মানে ভ্যাকসিন দিয়ে যে বাঁচবেন ভাবছিলেন সেটাও দেখা যাচ্ছে যে এখন আর কাজ হচ্ছে না। অনেকে দেখা যাচ্ছে যে ভ্যাকসিন দেওয়ার পরেও তারা হয়েছে অনেকবার। আবার আমাদের দেশে ভ্যাকসিন দেওয়ার পরে অনেক সময় করোনা দেখা গেল, ওই সময় বেড়ে গেছে। আবার মৃত্যুর হারও বেড়ে গেছে ভ্যাকসিন দেওয়ার পরেই দেখা গেছে। হ্যাঁ, তো এখন আবার বলছে বিশেষজ্ঞরা যে ভ্যাকসিন আসার পরে নাকি ভ্যারিয়েন্ট চেঞ্জ করতেছে, যে ইন্ডিয়ার একটা ভ্যারিয়েন্টের কথা আপনারা শুনেছেন। তো করোনার ভ্যারিয়েন্ট নাকি আরো বেশি চেঞ্জ করতেছে, কারণ ওরা তো মিউটেন্ট ভাইরাস, ওরাও তো অনেক চালাক। ওরা দেখছে ওদের বিরুদ্ধে যখন ভ্যাকসিন আসতেছে তো ওরাও ওদের চরিত্রকে আবার চেঞ্জ করে ফেলতেছে। চিন্তা করেন কি এক ভাইরাস, সে সারা পৃথিবীকে ইয়ে করে রাখছে। তো আসলে কি আমাদের ন্যাচারাল রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আমি ভালো না করতে পারি, এবং সেটা কোনো শর্টকাট হয়ে নেই। হ্যাঁ, তারপর এখানে আরো অনেক কথা আছে, যেমন ন্যাচারাল ইমিউনিটি ভালো করতে হলে আপনার ব্যাকটেরিয়া ভালো রাখতে হবে। কি রাখতে হবে? ব্যাকটেরিয়া। তাহলে আমরা মানুষ যতটা মানুষ তার চেয়ে বেশি ব্যাকটেরিয়া, অর্থাৎ আমার বেশিরভাগ কোষই হচ্ছে ব্যাকটেরিয়া, আর মানুষের কোষ বডিতে অনেক কম। আমরা ব্যাকটেরিয়া ছাড়া বাঁচতে পারবো না, ব্যাকটেরিয়ারা আমাদের ছাড়া বাঁচতে পারবে। আমি এখন যদি সব ব্যাকটেরিয়া মেরে ফেলি, যেমন অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, তো দেখা যাচ্ছে মানুষ অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, কারণ ব্যাকটেরিয়া আমাদেরকে রক্ষা করে। তা আমাদের যদি ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা আমরা বাড়াতে পারি, তাহলে ওই ব্যাকটেরিয়ারা এই ভাইরাসগুলোকে ফাইট করে, বসতে জায়গা দেয় না, খাবার দেয় না, বুঝছেন, দিয়ে প্রোটেক্ট করে আমাকে। ধরেন আমার এই হাতে সব ভালো ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ, তো এখন আমার বডিতে যদি একটা ভাইরাস বসতে চায়, জায়গা পাবে না বা খাবার পাবে না, বসতে পারবে না। তা আমরা আবার কি করতেছি যে 99% ব্যাকটেরিয়া সব মেরে ফেলতেছি। হ্যাঁ, তখন এখন কিন্তু এখানে যে কেউ বসতে পারবে, এবার জায়গা ফাঁকা করে দিয়েছে। তাহলে আমি আমার নিজের ভালো জিনিস সব শেষ ব্যাকটেরিয়ার ভিতরে। এই জন্য আমাদের করতে হবে যে বাজে ব্যাকটেরিয়া ক্লিন করতে হবে, যেমন গাট ক্লিন করতে হবে, ভালো প্রোবায়োটিক্স আমরা যেমন নিচ্ছি, তারপর ভালো খাবার যেমন খাচ্ছি, হ্যাঁ, তারপরে যে মানে ফাস্টিং করছি, এক্সারসাইজ করছি, চিবিয়ে চিবিয়ে খাচ্ছি, ঘুমাতে যাওয়ার 4 ঘন্টা আগে খাওয়া শেষ করছি, ঘুম থেকে ওঠার পরে খাচ্ছি। তো এভাবে ধীরে ধীরে আপনার গাটের ভালো ভালো ব্যাকটেরিয়াগুলো বৃদ্ধি পায়। এই যে মাইক্রোবিয়ামসগুলো আমরা বলছি যে গুড ব্যাকটেরিয়াগুলো, তো গুড ব্যাকটেরিয়াগুলোকে আমাকে ভাইরাসের এগেনস্টে প্রোটেকশন দিচ্ছে। আপনাদেরকে বুঝতে হবে যে যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে কোনোভাবে স্বাস্থ্যবিধি মানানো যাচ্ছে না, তাদেরকে মাস্ক পরানো তো দূরের কথা, এটা তাদেরকে কোনো রকম কিছু ব্যবহার করানো যাচ্ছে না। কারণ কি, বেসিক ইনস্টিংক্ট, ওরা জানে যে ও করোনা ওদের কিছু হবে না, দে নো, বুঝতে পারছেন, ওরা জানে এটা বেসিক জিনিস, মানুষ বুঝতে পারে। আর যাদের ঠিকই হওয়ার তারা কিন্তু ঠিকই নিজেকে আবদ্ধ করে রাখছে, আইসোলেট করে ফেলছে অনেক আগে, কিন্তু আইসোলেশন হয়ে কিন্তু বাঁচতে পারে নাই। এরকম অনেকগুলো ঘটনা আছে আমার জানা, যে জীবনে ঘরের বাইরে বেরোবে না, রুমে নিজেকে আইসোলেট করে রাখছে, বাট বাঁচতে পারে নাই। কারণ এয়ারবর্ন ডিজিজ থেকে বাঁচবেন কিভাবে বলেন? বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এসির মাধ্যমে যাবে, এখান থেকে ঢুকবে, ওখান থেকে ঢুকবে। আপনি এটা তো বাতাসে ঘুরে বেড়াইলে ওইটা যে কোনো জায়গায় যাইতে পারে, আপনি নিজেকে যেখানেই নেন, হ্যাঁ, ও তো বাতাস তো নেবেন আপনি নাক দিয়ে, নাকি বাতাসও নেবেন না? তাহলে বেশি বাঁচতে চাইলে নাক বন্ধ, বাতাস সাধারণ নেব না, তাহলে আপনিই মরে যাবেন। তাহলে দিন শেষে আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখতে হবে, আপনার গুড ব্যাকটেরিয়া ভালো রাখতে হবে, আপনার গার্ড হেলথ ভালো রাখতে হবে। আপনাকে এই যে পুরো জিনিসটা যদি না করতে পারেন, তাহলে কোনো একটা সিঙ্গেল দিয়ে ইমিউনিটি হয় না, কোনো একটা সিঙ্গেল খাবার দিয়ে ইমিউনিটি তৈরি হয় না। ভিটামিন সি দিয়ে, শুধু ভিটামিন সি দিয়ে, বাট ভিটামিন সি লাগবে, জিঙ্ক লাগবে, ভিটামিন ডি লাগবে, মাইক্রোনিউট্রিয়েন্টস লাগবে, সব লাগবে, কিন্তু শুধুমাত্র একটা খাবার দিয়ে, একটা ট্যাবলেট দিয়ে ইমিউনিটি হবে, একদম ভুলে যান। আর যদি কেউ বলে এই কথা, তাহলে বুঝবেন যে কথা কিভাবে সত্য হয়, যেখানে এত বড় একটা বিষয় দরকার। তা আপনি যদি বাজে খাবার খান, হ্যাঁ, বাজে খাবার খেয়ে আপনি কি কোনোভাবে ইমিউনিটি ভালো রাখতে পারবেন বলেন? হ্যাঁ, ন্যাচারাল অর্গানিক যদি না খান, যদি বাজে খাবার খান, আপনার ইমিউনিটি ভালো কি থাকবে কোনোদিন? সম্ভব? এটা সম্ভব? সম্ভব না। প্রমাণ লাগবে, কত প্রমাণ লাগবে দেখেন। তারপরে আমরা যদি মনে করেন যে ফাস্টিং করি আমরা ভালো থাকি, দেখেন রোজার মাসে প্রায় সবাই অনেক ধরনের রোগ থেকে ভালো ছিল, তো এখন রোজা শেষ হয়ে গেছে, এবার তারা 6 বেলা খাওয়া শুরু করছে আবার, মানে আবার সেই প্রেশার বাড়তেছে, ডায়াবেটিস কন্ট্রোল চলে আসতেছে।
তাহলে কি হলো? তাহলে এটা শিখলাম যে 1 মাস, তাহলে সেই শিক্ষাটা কোথায় গেল? দেখছেন, ডায়াবেটিস রোজার মাসে কমে যায় না, ব্লাড প্রেশার রোগী অনেক ভালো থাকে না, রোজার মাসে সব ধরনের রোগী ভালো থাকে না। তাহলে কেন আমরা মাঝে মাঝে রোজা রেখে এই চর্চাটা কেন ছেড়ে দিচ্ছি? এটা আমি বারবারই বলি যে আমরা তো রোজার মাসে ভালো থাকি, তাহলে ওই শিক্ষাটাকে কেন কাজে লাগাচ্ছি না? হ্যাঁ, আমি কিন্তু আজকেও রোজা আছি, দেখেন রোজা রেখে এনার্জি কোনো কমতি হয় না। এই সারাদিন রুগী দেখলাম, এই যে এখন লেকচার দিতেছে, এখন আবার ব্যায়াম করতে যাব, তারপর যে ইফতার করব। তা কোনো তো এনার্জি কোনো, আমার তো মনে হচ্ছে না যে কোথাও কোনো ঘাটতি আছে বা কিছু, বা আমি না খেয়ে আছি বলে কি নাকি দেখতে এরকম লাগতেছে আমাকে, কি জানি। তারপরে এক্সারসাইজ ছাড়া শর্টকাট নেই কোনো, হবে মানসিক প্রশান্তির চর্চা করতে হবে, শ্বাসের যে ভিডিওগুলো দিছি ভালো করে দেখতে হবে, হ্যাঁ, কোয়ালিটি স্লিপ লাগবে। আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো শর্টকাট দেননি। আপনি সুস্থ থাকতে চাইলেও শর্টকাট নেই, জান্নাতে যাইতে চাইলেও শর্টকাট নেই, ভালো থাকতে চাইলেও কোনো শর্টকাট নেই, ভালো করতে চাইলেও কোনো শর্টকাট নেই। কোনো কিছু একটা মানুষের জন্য, কল্যাণের জন্য ভালো কাজ যেটাই করেন করতে চাইলে কোনো শর্টকাট নেই।